সুন্দর বাগান বাড়িটা একদম পাশে রয়েছে গঙ্গা। এখানেই যখন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজের সময় কাটাতেন, সত্যি অসাধারণ সুন্দর লাগতো হয়তো তার। আজ আপনাদের নিয়ে চলে যাব হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে হুগলি জেলার দুটি জায়গা, শ্রীরামপুর এবং কোন্নগর। কিভাবে আসতে হবে? হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন প্রথমে কোন্নগর। কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। দেখে নি এই বাগান বাড়ি ঠিক কিরকম। কলকাতা থেকে অনতি দূরে অবস্থিত এই কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঊনবিংশ শতাব্দীর একটি সাধারণ বাঙালি নদী তীরবর্তী বাগান বাড়ি, যা হুগলি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই ঐতিহ্যবাহী স্থানটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে যুক্ত, যিনি 1870-এর দশকের শেষের দিকে কোন্নগর গার্ডেন হাউসে শৈশবকালের গঠনমূলক সময় কাটিয়েছিলেন, যা তিনি স্নেহের সাথে তাঁর স্মৃতিকথা জোড়াসাঁকোর ধারে এই জায়গায় লিপিবদ্ধ করেছেন। এই বাগান বাড়িটি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলাকার স্মৃতিগুলি তাঁর পরবর্তী শিল্প লেখাগুলিতে একটি গঠনমূলক প্রভাব ফেলেছিলেন। কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুর গার্ডেন হাউসে আয়োজিত একটি ভার্চুয়াল প্রদর্শনী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেখুন, এই যে সমস্ত ছবিগুলি আছে, সেগুলি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবির রেপ্লিকা। এই বাড়িটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ছবি। সামনেই দেখা যাচ্ছে সুন্দর গঙ্গা। এত শান্ত পরিবেশ, আপনার মনটা জড়িয়ে যাবে। অনুমান করা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের স্মৃতিতে আসে একটি ভয়ানক রাত, যা তার জীবনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছিল এবং স্থায়ীভাবে বাগান বাড়ির সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে হলো তার পিতার মৃত্যু। পরবর্তীকালে তিনি শহর ও শহুরে বিদ্যালয়ে চলে যান। বাগান বাড়িতে যে সমস্ত প্রাণীরা ছিল, তাদের কি পরিণতি হয়েছিল তার কোনো ধারণা নেই এবং তাদের পরিত্যাগ করার অপরাধ বোধের আশ্রয় নেয়। তিনি লিখেছিলেন, এটি যেন সেই জীবন এবং পরবর্তী জীবনের মধ্যে একটি পর্দা নেমে এসেছে এবং দীর্ঘকাল ধরে রয়ে গেছে। তিনি আরো উল্লেখ করেছিলেন, তার মা সেই পুরনো জীবনের যে কোনো উল্লেখে আতঙ্কিত হয়ে পড়বেন। দেখুন, এই বাড়ির বারান্দা দিয়ে অসাধারণ সুন্দর গঙ্গা দেখা যায়। এখানে আপনারা এসে সময় কাটাতে পারবেন। এন্ট্রি ফিজ মাত্র 10 টাকা করে এবং আসা খুবই সহজ। যারা ওই পার থেকে আসবেন, তারা নদী পার করে কোন্নগরের ঘাটে এসে কিছুটা হেঁটে এগিয়েই পেয়ে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি। আজকে চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আসা ভীষণ সহজ, একদম কোন্নগর স্টেশনে নেমেই পেয়ে যাবে তোমরা টোটো, এবং টোটো করেই চলে আসতে পারবে মাত্র 15 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে। আর এত সুন্দর বাগান বাড়িটা একদম পাশে রয়েছে গঙ্গা। এখানেই যখন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজের সময় কাটাতেন, সত্যি অসাধারণ সুন্দর লাগতো হয়তো তার। এখানে বেশ ওনার কিছু কিছু কাজকর্মের রেপ্লিকা তোমরা দেখতে পাবে, এবং ওই দিকটা ভাড়ার ঘর এবং রান্নাঘর, দ্বারকক্ষ, অনেক কিছুই ওই সাইডটা আছে। আর বাগান বাড়িটা মূলত রয়েছে প্রচুর গাছপালা এবং এত নিরিবিলি পরিবেশ যে পাখির যে আওয়াজ সেটা পর্যন্ত একদম শোনা যাচ্ছে। আর সামনে তো দেখতেই পাচ্ছ বিস্তৃত গঙ্গা। তো এখানে আসলে সপ্তাহান্তে বেশ ভালোই সময় কাটবে, এবং তার সাথে এখনকার দিনে ফটো সেশন সেটা তো থাকেই।
তো চলে এসো না সময় করে, একটু নিরিবিলি জায়গা, একটু গঙ্গার ধার, একটুখানি একটা বিকেল যেখানে এই সুন্দর সূর্যাস্ত হচ্ছে, দেখতে চলে এসো। এরপর কোন্নগর স্টেশনের দিকে হাঁটতে হাঁটতেই পেয়ে গেছিলাম একটা টেরাকোটার মন্দির। এর নামটা জানা নেই, তবে একটু সামনের দিকে হাঁটলেই তোমরা পেয়ে যাবে। অসাধারণ সুন্দর প্যানেলগুলির কাজ আমরা দেখলাম, তবে প্রায় ভগ্নপ্রায়, যথারীতি মেনটেন্যান্সের অভাবের জন্য তা প্রায় বোঝাই যায় না। সত্যি আমাদের আনাচে কানাচে হাতের নাগালে কত ধরনের যে ঐতিহ্য, আমাদের পুরনো দিনের স্মৃতি ছড়িয়ে আছে তা হয়তো আমরা নিজেরাও জানি না। দেখো, এই টেরাকোটার কাজগুলো এখনো অনেকটাই বিদ্যমান। আমরা বিষ্ণুপুরকেই শুধুমাত্র টেরাকোটার শহর হিসাবে জানি, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এই ছড়িয়ে আছে টেরাকোটার কাজ। আর হারিয়ে যাওয়ার গল্প তোমাদের নিয়ে চলে যায় সেই সমস্ত অজানা অচেনা জায়গায় এবং সুযোগ করে দেয় তোমাদের দেখার। এরপর এগোলাম শ্রীরামপুর রাজবাড়ির উদ্দেশ্যে। গোস্বামী বাড়ি হুগলি নদীর ওপারে কলকাতা থেকে 30 কিলোমিটার উত্তরে অবস্থিত শ্রীরামপুর। ডেনিশ, ব্রিটিশ এবং বাংলা ইতিহাসের এই শহরের গভীর শিকড় রয়েছে। শ্রীরামপুরের গোস্বামীদের এই বাড়িটি 1815 থেকে 1820 সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর ছেলে রঘুরাম গোস্বামী তৈরি করেছিলেন। পরে স্থানীয় লোকজন একে গোস্বামী রাজবাড়ি বলতে শুরু করে। দ্বিতল কাঠামোটি স্কুল হিসাবে ব্যবহৃত হয়। একটি অংশ বিবাহের স্থান বা হল হিসাবে ব্যবহৃত হয়। অন্য একটি অংশ জেলা কর্মসংস্থান বিনিময় অফিস হিসাবে ব্যবহৃত হয়। এখানে আমরা যখন গিয়েছিলাম তখন প্রি ওয়েডিং শুট চলছিল, আর এটি হচ্ছে দুর্গা মঞ্চ। দুর্গাপুজোর সময় এলে এখানে অসাধারণ জমজমাট জায়গা তোমরা দেখতে পাবে। যথেষ্ট রেনোভেশন কাজ এখানে হয়েছে। আর এছাড়াও ছোটখাটো অনেক অনুষ্ঠান, যেমন অ্যানিভার্সারি, জন্মদিন, তোমরা চাইলে এখানে পালন করতেই পারো। এখানকার কিভাবে যোগাযোগ করবে সেটার ডিটেলস দেওয়া থাকবে ভিডিওতে। আর আসতে গেলে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে টোটো ধরে চলে আসতে পারবে এই রাজবাড়িতে। দেখো, রাজবাড়ির বাইরেটা অনেকটা এই রকম দেখতে। কিভাবে রাজবাড়ি বুক করবে তার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই দিকটা আছে একটি স্কুল আর সামনে খেলার মাঠ। রাজবাড়িটা প্রচণ্ডভাবে বিস্তৃত। এছাড়াও অনতি দূরে অবস্থিত একটি রাসমঞ্চ, যেটি প্রায় ভগ্নপ্রায় এবং একজনের বাড়ির সীমানার ভেতরে এই জায়গাটি রয়েছে। এরপরে পাশেই রয়েছে আরও একটি রাজবাড়ির মতো দেখতে জায়গা, যেটি একদম গঙ্গার পাড়ে অবস্থান করেছে। এক অসাধারণ সুন্দর। তোমরা যদি এখানে আসো, এখানকার এই শান্ত পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই। সত্যি কি উত্তেজনাপূর্ণ, তাই না? ডেনিশ, ব্রিটিশ এবং বাংলা, এই তিনটে ইতিহাস যেন এখানে শিকড়ে শিকড়ে মিশে আছে। তিন ধরনের সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এখানে। 1755 থেকে 1845 সালের মধ্যে শ্রীরামপুর ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডরিকের অধীনে ছিল। কিছু তথ্য অনুসারে জানা যায় ডেনরা অনেক আগেই বাংলায় এসেছিলেন, কিন্তু পরে মুর্শিদাবাদের আলীবর্দী খানের কাছ থেকে ব্যবসায়িক অধিকার পেয়ে তারা বসতি স্থাপন করেন। যদিও ইতিহাস থেকে খুব বেশি কিছু অবশিষ্ট নেই, তবুও 1818 সালে খ্রিস্টান ব্যাপটিস্ট মিশনারির সাথে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এরকম আরো অনেক ইতিহাস সত্যি যেন আমাদের
রোমহর্ষক অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। এখানে আসলে বিকেল 4টের পর তোমরা এই জায়গাটি দেখতে পাবে, তবে ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। এরপর চলে গেলাম শ্রীরামপুর কোর্ট চত্বরে। এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং এর পাশেই রয়েছে ভেতো বলে একটি হেরিটেজ রেস্টুরেন্ট। এই ভেতোতে আমরা দুপুরের আহার সেরেছিলাম। তোমরা চাইলে কিছুক্ষণের জন্য সময় কাটাতে পারো এই চত্বরে। যেহেতু এটি একটি ছুটির দিন ছিল, তাই একদম শুনশান রাস্তা। শুধু পাশে যে মাঠটি আছে সেই মাঠে খেলাধুলা চলছিল। চলো দেখে নিই এই ঐতিহাসিক ঐতিহ্য বহন করা বিভিন্ন বিল্ডিংগুলিকে। এই বিএলআরও অফিসের পাশেই রয়েছে এই ভেতো নামে রেস্টুরেন্টটি। এরপর কোর্ট চত্বর থেকে বেরিয়ে এগিয়ে চললাম চার্চের উদ্দেশ্যে। সেন্ট ওলাফস চার্চ। এটি ডিসেম্বরের 25 তারিখে ভীষণ সুন্দরভাবে সাজানো হবে, তাই রঙের কাজকর্ম চলছিল। ভিতরে যিশুর অবস্থান এখন সরিয়ে দেওয়া হয়েছে। সুন্দরভাবে সেজে উঠবে 25শে ডিসেম্বর যিশুর জন্মদিনে। সত্যি সেই সমস্ত কাজকর্ম চলছিল। বেশিক্ষণ ভেতরে অ্যালাউড ছিল না, তাই আমরা বাইরে চলে আসি কিছুক্ষণ পরেই। তোমরা এই চার্চটি দেখতে আসলে বিকেলবেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে এসো। এটি চার্চের বাইরের অংশ। পায়ে হেঁটেই দেখে নিতে পারবে এই চার্চটি একদম কোর্ট চত্বরের পাশেই রয়েছে। তবে বিকেল 5টার পরে এলে এটি বন্ধ হয়ে যায়। এই চার্চ থেকে বেরিয়ে তোমরা স্ন্যাক্স খেয়ে নিতে পারো ডেনিশ টাভার্নে, যেটি একটি ঐতিহ্যময় জায়গা। এরপর আমরা পৌঁছালাম একটি জায়গায়, যে জায়গাটি সত্যি ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও যাওয়ার জায়গা খুব একটা সুবিধার নয়। জলকলের মাঠের পাশ দিয়ে ভেতর দিয়ে আসতে হয় এই জায়গাটিতে। এই জায়গাটি বেশ পরিত্যক্ত, তবে আগে আরো পরিত্যক্ত অবস্থায় ছিল, এখন সেটাকে রেনোভেশন করা হয়েছে। পৌঁছে গেলাম হেনরি মার্টিনস প্যাগোডা। আমরা পৌঁছেছি হেনরি মার্টিনের প্যাগোডার এখানে। দেখো, এই জায়গাটি আসতে গেলে একটুখানি ডিফিকাল্টভাবে আসতে হবে। তোমাদের নামতে হবে শ্রীরামপুর স্টেশন, সেখান থেকে অটো বা টোটো করে তোমরা আসতে পারো। এসে নামবে রাধাবল্লভজিউ ফেরিঘাটের কাছে। তারপর ওখান থেকে একটা রাস্তা মিউনিসিপ্যালিটি যেটা আছে তার পাশ দিয়ে একদম বাউন্ডারি শেষ হতেই একটা মাঠের বাউন্ডারি শুরু হবে। ওই মাঠের ভেতর দিয়ে ঢুকতে হবে, ঢুকে একটা রাস্তা বনের ভেতর দিয়ে আসতে হবে। যথেষ্ট পরিত্যক্ত জায়গাতেই এই জায়গাটি আছে। আর এখানে হেনরি মার্টিন নামে একজন ব্যক্তি এটিকে খ্রিস্টানদের এখানে উপাসনা করার জায়গাতে পরিণত করেন, অর্থাৎ কিনা চার্চ। পরবর্তীকালে যখন চার্চ তৈরি হয়ে যায় তখন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থাতেই রয়ে যায়। তো চলো তোমাদের দেখিয়ে দিই জায়গাটা কীরকম।
এভাবেই প্রায় সন্ধে হয়ে এলো এবং আমাদের গল্প এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে আবার থাকবে অন্য কোনো এক হারিয়ে যাওয়ার গল্প, আর প্রত্যেকটি জায়গার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদিন সময় সুযোগ বুঝে সপ্তাহান্তে বেরিয়ে পড়ো হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে এত কাছে এত এত সুন্দর জায়গা দেখার জন্য।